জানি 2-1 মিনিট সময় আছে, তো আমি একটু আপনাদের কাছে কয়েকটা বিষয় একটু বলে দেই। ঠিক আছে, কয়েকটা বিষয় একটু আপনাদের জানিয়ে দেই। সেটা হচ্ছে আপনারা যারা এইচএসসি 2025 ব্যাচের স্টুডেন্টরা রয়েছেন, হ্যাঁ, আপনারা এখন থেকে প্রপারলি যদি পড়াশোনা করেন, এটা 100% শিওর থাকেন যে এইচএসসি পরীক্ষায় একটা হিসাব বিজ্ঞানে A+ রাখা কোনো বিষয় না। কারণ আপনাদের একটা শর্ট সিলেবাস আছে, আপনারা সবাই জানেন। এই শর্ট সিলেবাসটাকে আরো শর্ট করে সুন্দর মতন করে পড়া যায়, এবং সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনাদের শর্ট সিলেবাসের ভিতরে কিছু অধ্যায় আছে খুবই ইজি, খুবই সহজ। যেমন আজকে যে আমরা একটা অধ্যায় করব, সেই অধ্যায়টা কিন্তু খুবই মারাত্মক লেভেলের সহজ। সুতরাং এই সহজ অধ্যায়টাও যদি আপনারা একটু আত্মস্থ করতে চান, একটু আত্মস্থ নিজেদের মানে আয়ত্তে নিতে চান, এবং পরীক্ষার হলে খুব সুন্দর মতন আপনি মার্ক তুলতে চান, তাহলে আপনি আমাদের ফ্রি ক্লাসগুলো 100% গুরুত্ব দিয়ে করবেন, 100% মনোযোগ দিয়ে করবেন। ঠিক আছে, তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমাদের যে আলোচনার টপিক, যেটা দুই রকমের হয় এবং দুই রকমের রেওয়ামিল থাকে আসে পরীক্ষায়। ঠিক আছে, 1 নাম্বার যে রেওয়ামিলটা আসবে সেটা হলো সাধারণ রেওয়ামিল। খাতায় নোট করবেন অবশ্যই। আমি বোর্ডে একটা অক্ষর লিখলে আপনি একটা অক্ষর নোট করবেন। একটা হলো সাধারণ রেওয়ামিল, ঠিক আছে, আর একটা হচ্ছে হলো সমন্বিত রেওয়ামিল। সমন্বিত। আপনারা অনেকে মনে করেন যে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে। জি না, একটা প্রশ্ন আসবে একটু সহজ, আর একটা প্রশ্ন আসবে একটু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, দুইটা রেওয়ামিল আসবে। একটা হচ্ছে হলো সাধারণ রেওয়ামিল, এই সাধারণ রেওয়ামিলটা আপনারা 9-10 থেকেই করতেছেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে হলো সমন্বিত রেওয়ামিল। ঠিক আছে, এখান থেকে মাস্ট আপনি একটা প্রশ্ন পাবেন, একটা সৃজনশীল পাবেন, মাস্ট। এটা 100% শিওর থাকেন, সাধারণ রেওয়ামিল থেকে একটা প্রশ্ন আপনি 10 মার্কের কমন পাবেন। এখন আপনাদের ভিতরে যারা রয়েছে, যে যারা একটু রেওয়ামিল কম পারেন বা রেওয়ামিল করেন নাই, সহজে পাস করতে চাচ্ছেন, তাদের জন্য এই সাধারণ রেওয়ামিলটা 100% একটা সাধারণ রেওয়ামিল পাবেন। এবং আজকের ক্লাসে আপনাদের আমি টোটাল ক্লাস নিব হচ্ছে হলো 4টি ক্লাস নিব এই রেওয়ামিলের উপর। 4টা ক্লাস এনাফ বা ইনাফ যাই বলেন না কেন, 4টি ক্লাস নিব, একদম 4টা ক্লাস নিব আজকের ক্লাসে। ইনশাল্লাহ বেসিক কমপ্লিট হবে, বেসিক প্লাস আমরা একটা সিকিউ সলভ করব ইনশাল্লাহ। বেসিক প্লাস সিকিউ কমপ্লিট হবে ইনশাল্লাহ আজকের এই ক্লাসটিতেই। বেসিক প্লাস সিকিউ কমপ্লিট হবে আজকের এই ক্লাসটিতে ইনশাল্লাহ। এরপরের থেকে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব, এবং নট অনলি বোর্ড কোশ্চেন, আমরা এই সাধারণ রেওয়ামিলও করব, এই সমন্বিত রেওয়ামিলও করব, যাতে এই সাধারণ রেওয়ামিলের যে 10 নাম্বার, এটা যেন আমরা অবশ্যই আজকের ক্লাসে নিশ্চিত করতে পারি। এবং আগামী যে ক্লাসটা আছে, হ্যাঁ এটা চ্যাপ্টার মানে 4 হবে, সরি এটা একটু ভুল লিখে ফেলছে। আরেকটা হচ্ছে হলো সমন্বিত রেওয়ামিল, এখান থেকেও যেন আমরা 10টা মার্ক পেতে পারি। এবং সমন্বিত রেওয়ামিল নিয়েও টেনশন করার দরকার নাই, মোদের বিদ্যালয় আছে, আমি আছি। যারা আমাকে বিশ্বাস করো, তারা বিশ্বাস রাখো, এই অধ্যায়টা সহজেই তুমি 20 মার্ক নিতে পারবা। এই 20 মার্ক তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, তো আমরা চলো আগে বেসিকটা একটু আলোচনা করি। বেসিক আমাদের শিখতে হবে, ঠিক আছে, বেসিক নিয়ম কানুন শিখতে হবে। পাশাপাশি আমি এটা একটা পিডিএফ তৈরি করছি তোমাদের আজকের ক্লাসটার জন্য। ঠিক আছে, এই কোশ্চেনটাও ইনশাল্লাহ আমি তোমাদের আজকে সলভ করাবো। ঠিক আছে, এই যে একটা সৃজনশীল, এই সৃজনশীলটাও ইনশাল্লাহ, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। দেখো এখানে কিন্তু আছে নোট বাট্টাকরণের জন্য দায়। এই 2024 সালে এই একটা এন্ট্রি কিন্তু আসছে। ঠিক আছে, বলো এই নোট বাট্টাকরণের জন্য দায়, এটা রেওয়ামিলে কোন দিকে যাবে, কি না নাকি যাবেই না? আর যদি না যেয়ে থাকে তাইলে মূলত কি, তো ক্লাস করতে হবে, মোদের বিদ্যালয়ের ক্লাস করতে হবে। মোদের বিদ্যালয়ের ক্লাস করতে যারা করবা, সহজে প্লাস পাবো, বা সহজে ভালো রেজাল্ট করতে পারবা, বা তোমাদের মনের যে চাওয়া, যে স্যার আমি সহজে পাস করতে চাই, সহজে একটা মিডিয়াম রেজাল্ট করতে চাই, সহজে একটা A+ পাইতে চাই, মোদের বিদ্যালয়ের ক্লাস করতে হবে। অন্য কার ক্লাস কিভাবে কি করো কি না করো, কোনটা কি করো কি না করো আমি জানি না, বাট মোদের বিদ্যালয়ের ক্লাস করতে হবে। ঠিক আছে, এক দফা এক দাবি, মোদের বিদ্যালয়ের ক্লাস করতে হবে। ঠিক আছে, অলরাইট, আমরা চলো এবার বেসিকে চলে যাই। আচ্ছা, তো আসেন আমরা রেওয়ামিলের বেসিকে চলে যাই। তো দেখেন, রেওয়ামিল যদি আমরা শিখতে চাই, ঠিক আছে, আমাদের প্রথমে
মানে একদম সর্বপ্রথম জানতে হবে যে রেওয়া মিলটা মূলত কি, ঠিক আছে? তো আপনার একটা সংজ্ঞা টাইপের লিখে রাখতে পারেন, সেটা হলো, আচ্ছা আগে আমি টাইটেলটা দিয়ে নিই, রেওয়া মিল। একটু সময় নিয়ে কিন্তু আমি বুঝাবো, একদম বেসিক থেকে সব পাবেন এ টু জেড, সবচেয়ে কঠিনটাও, এবং রেওয়া মিলের এমসিকিউ থাকবে, সিকিউ এমসিকিউ সব থাকবে। রেওয়া মিলে 20 মার্ক না, আপনি এমসিকিউ তে আরো পাবেন, ঠিক আছে? আরো বেশি পাবেন, টেনশন নিয়েন না, ঠিক আছে? আচ্ছা দেখেন, আসেন, বেশি মার্ক পাবেন, 100% শিওর থাকেন। আচ্ছা, রেওয়া মিল কিভাবে প্রস্তুত করা হয়, এক নাম্বার মনে রাখবেন, এক নাম্বার তথ্য মনে রাখবেন, সেটা হলো খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে রেওয়া মিল প্রস্তুত করা হয়, ঠিক আছে? এক নাম্বার। 2 নাম্বার মনে রাখবেন, আধুনিক হিসাব চক্রে, এটা এমসিকিউতে আসবে, এগুলো আধুনিক হিসাব চক্রে রেওয়া মিল চতুর্থ ধাপ। আপনারা বেশি পেছানোর দরকার নাই, প্রশ্নে যদি বলে যে রেওয়া মিল হিসাব চক্রের কত ধাপ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একদম চোখ বুঝে বলে দিবেন রেওয়া মিল হিসাব চক্রের চতুর্থতম ধাপ। বেশি দরকার নাই, জাস্ট বলে দিবেন যে রেওয়া মিল হিসাব চক্রের চতুর্থতম ধাপ, একদম সোজাসাপটা কথা, ঠিক আছে? আচ্ছা গেল। ঠিক আছে, আধুনিক হিসাব চক্রের চতুর্থতম ধাপ হচ্ছে হলো রেওয়া মিল। এরপরে মনে রাখবেন বাধ্যতামূলক নয়। রেওয়া মিল প্রস্তুত করা একটা ঐচ্ছিক ধাপ, ঠিক আছে, বা বাধ্যতামূলক নয় বা ঐচ্ছিক ধাপ, মনে রাখবেন ঐচ্ছিক ধাপ, ঠিক আছে? রেওয়া মিল প্রস্তুত করা মোটেও কি না, বাধ্যতামূলক না, এটা হচ্ছে হলো একটা ঐচ্ছিক ধাপ, মানে এটা প্রস্তুত করলেও হয় না করলেও হয়, এরকম টাইপের একটা বিষয়। এখন আপনাদের স্টুডেন্টের জন্য কিন্তু পরীক্ষা আসবে, পরীক্ষা করতে হবে, এটা আমি বলতেছি। অরিজিনাল বাস্তবে যখন ব্যবসা বাণিজ্য করবেন ওই সময় রেওয়া মিল প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। অনেক সময় এমসিকিউতে আসে যে রেওয়া মিল, এরকম প্রশ্নে আসে যে রেওয়া মিল কেন প্রস্তুত করা হয় বা রেওয়া মিল প্রস্তুতের উদ্দেশ্য কি। আপনারা মনে রাখবেন গাণিতিক শুদ্ধতা যাচাই, গাণিতিক শুদ্ধতা যাচাই। এই তথ্যগুলো মোর দ্যান ইনাফ, এই যে তথ্যগুলো এগুলো মোর দ্যান ইনাফ, মানে এগুলোর বেশি লাগে না, ঠিক আছে? এখানে যা লিখছি, যতটুকু লিখছি এটা অনেক ইনাফ, ঠিক আছে? মানে এখানে এর বেশি লাগবে না। আপনারা এটা একদম পুরো খাতায় নোট করেন, মুখস্থ করে ফেলেন। নাম্বার 1 কি, খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে রেওয়া মিল প্রস্তুত করা হয়। খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে রেওয়া মিল প্রস্তুত করা। প্রশ্ন আসবে কি দিয়ে, মানে প্রশ্ন আসবে যে রেওয়া মিল কি দিয়ে প্রস্তুত করা হয়, অবশ্যই খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে। তারপরে প্রশ্ন আসবে যে রেওয়া মিল হিসাব চক্রের কততম ধাপ, অবশ্যই চতুর্থতম ধাপ, কোনো পেশাপিসির কোনো কিছু নাই। রেওয়া মিল প্রস্তুত করা বাধ্যতামূলক না, এটা প্রস্তুত করা কি একটা ঐচ্ছিক কাজ, যে এটা প্রস্তুত করলে হয় না করলেও হয়। গাণিতিক শুদ্ধতা যাচাই করা হলো মানে রেওয়া মিলের মেইন উদ্দেশ্য, ঠিক আছে? এটা হলো উদ্দেশ্য।
আচ্ছা আমি এটা লিখে দেই, এটা হলো মূলত কি বেসিক উদ্দেশ্য। অলরাইট, আচ্ছা এই ইনফরমেশন গুলো মনে রাখলেই হবে। চলেন এখন আর বেশি তথ্য বা ইনফরমেশনের দরকার নাই, বাদ বাকি যত ইনফরমেশন এটা এমসিকিউ যখন সলভ করবে একদম টপ লেভেলের এমসিকিউ গুলো আপনাদের করাই দিব, ওই এমসিকিউ গুলো করলেই হয়ে যাবে, আর লাগবে না। এবার আসেন, আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব, রেওয়ামিল প্রস্তুত করার জন্য একটা সূত্র লাগবে বা কিছু সূত্র দরকার আছে। এই সেই সূত্রগুলো আসেন আপনাদের আমি একটু লিখে দিই। তো রেওয়ামিল করতে যে সূত্রটা লাগবে সেই সূত্রটা হলো, মনে রাখবেন, সকল প্রকার সম্পত্তি ব্যয় এবং উত্তোলন, এই তিনটা আইটেম রেওয়ামিলে ডেবিট দিকে যাবে। আয়, দায় এবং মূলধন। আমি একদম বেসিক থেকে শুরু করছি, আপনাদের এমসিকিউ সলভ করাই দিব এবং ওই সমন্বিত রেওয়ামিল সলভ করাই দিব। এখানে 20-20 মার্ক আপনার কাছ দিয়ে কেউ নিতে পারবে না, এটা 100% শিওর থাকেন। বেসিক সহ বুঝাই দিচ্ছি, টেনশন নিয়েন না, ঠিক আছে? আচ্ছা, আর আপনারা একটু কমেন্ট টমেন্ট কম করেন, বেশি কমেন্ট করার দরকার নেই, ক্লাসে মনোযোগ দেন। আমার এত কমেন্টের দরকার নাই, ঠিক আছে? এত কমেন্টের দরকার নেই, ওই যে কমেন্ট করে রিচ বাড়ানোর আমার কোনো দরকার নেই। প্রয়োজনীয় কমেন্ট থাকলে করেন, প্রশ্ন থাকলে করেন, কিন্তু বেশি কমেন্ট করার দরকার নেই। ক্লাসে মনোযোগ দেন বাবারা। দেখেন টপিকটা কি দাঁড়ালো, যে সম্পত্তি ব্যয় উত্তোলন, এই যে তিনটা আইটেম, এই তিনটা আইটেম আমরা ডেবিট দিকে নেব। কোন দিকে নিব বলেন? আর এই তিনটা আইটেম আমরা ক্রেডিট দিকে নেব। আমি নিয়ম কানুন লিখে দিচ্ছি, এইটা হলো সূত্র। এটা কি সূত্র? আমি আপনাদের নিয়ম কানুন লেখাই দিচ্ছি, কিন্তু একটা জিনিস প্লিজ মনে রাখেন, সেটা হলো কি, এই যে সূত্রগুলো বা যে নিয়মগুলো আপনাদের লেখাই দিচ্ছি, এগুলো হচ্ছে হলো মোর দ্যান ইনাফ। মোর দ্যান ইনাফ মানে তো বুঝছেন যে এটা হলো অতিরিক্ত, যে এর বেশি লাগবে না। মানে এই আমি যেগুলো এখন লেখাই দিচ্ছি নিয়ম, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। মানে আপনি যখন মানে রেওয়ামিল করতে যাবেন বা ওই যে 20টা মার্ক যে নেবেন, এই যে টার্গেট যে করছেন, 100% শিওর থাকেন এর বাইরে কিছু লাগবে না, ঠিক আছে? আমি যা লেখাই দিচ্ছি এটা হলো একদম অল্প একটু, সামান্য একটু লেখাই দিচ্ছি, যেটা আপনার অ্যাকচুয়ালি লাগবে। ওই যে আগডুম বাগডুম অনেক রুলস বইয়ে আছে, অনেক নিয়ম কানুন আছে, বিশ্বাস করেন কিছুই লিখতেছি না, আর কিছু লিখবো না। এখানে একটা অক্ষর যদি লিখি, একটা নিয়ম যদি লিখি, ওই একটা নিয়মই কাজে লাগবে। এই যে লিখছি সূত্র, এই দিয়ে রেওয়ামিল, আপনি এসএসসি রেওয়ামিল করাইতে পারবেন ছোট ভাই আপুদের, আপনার নিজের এইচএসসি মানে কলেজের রেওয়ামিল করতে পারবেন, বোর্ডের রেওয়ামিল করতে পারবেন, অনার্সের রেওয়ামিল করতে পারবেন, অ্যাডমিশনের রেওয়ামিলও কভার হবে। আমার এমসিকিউ ক্লাসগুলো করেন, এই যে আমি আসতেছি ক্লাস নিয়ে, ক্লাসগুলো করেন, অ্যাডমিশনও কভার হবে, না কভার হলে আমারে বললেন, ঠিক আছে? ক্লাস মনোযোগ দেন। দেখেন সূত্রটা একদম মুখস্থ থাকতে হবে, কি? সম্পত্তি ব্যয় উত্তোলন ডেবিট, আয় দায় মূলধন ক্রেডিট। এই রেওয়ামিল করার একটাই সূত্র পৃথিবীতে, এই একটা সূত্রই মনে রাখবেন। সম্পত্তি খরচ উত্তোলন ডেবিট, আয় দায় মূলধন ক্রেডিট। সম্পত্তি খরচ উত্তোলন ডেবিট, আয় খরচ আর ব্যয় আপাতত মনে করেন এক। সম্পত্তি ব্যয় উত্তোলন ডেবিট, আয় দায় মূলধন ক্রেডিট। সম্পত্তি ব্যয় উত্তোলন ডেবিট, আয় দায় মূলধন ক্রেডিট, একদম মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এবার আসেন আমি ছোট্ট ছোট্ট কয়েকটা নিয়ম লিখে দেব, নিয়মগুলো একটু প্লিজ মাথায় রাখবেন, ঠিক আছে? 1 নাম্বার যে নিয়মটা লিখে দিব সেটা হলো, সুদ বাট্টা কমিশন। সুদ বাট্টা কমিশন, এই যে তিনটা আইটেম, সুদ বাট্টা কমিশন, এই তিনটা আইটেমের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবেন প্রাপ্তি বা প্রদান
উল্লেখ না থাকলে খরচ ধরে ডেবিট করব। তিনটা জিনিস, সুদ বাট্টা কমিশন। যদি প্রাপ্তি প্রদান উল্লেখ না থাকে তাহলে খরচ ধরে ডেবিট করব। তার মানে সুদটা আমরা দিয়েছি ধরবো, কমিশনটা আমরা দিয়েছি, বাট্টা আমরা দিয়েছি ধরবো। ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার রুলস, সকল শুল্ক প্লাস সকল পরিবহন সকল শুল্ক আর সকল পরিবহন, ঠিক আছে, খরচ ধরে ডেবিট জিনিসটা বুঝাই বলি। সকল শুল্ক মানে কি? আমদানি শুল্ক ডেবিট, রপ্তানি শুল্ক ডেবিট, সকল পরিবহন ডেবিট। মনে রাখেন, একটু ভালো মতন বুঝেন। ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, শুধু বহন খরচ, আন্ত পরিবহন, বহি পরিবহন, অন্তর্মুখী বহন খরচ, বহির্মুখী বহন খরচ, ফ্লাইট ইন ফ্লাইট আউট, পরিবহন দেখলেই খরচ ধরে ডেবিট। মানে ক্রয় পরিবহন ডেবিট, বিক্রয় পরিবহন ডেবিট, আন্ত পরিবহন ডেবিট, বহি পরিবহন ডেবিট। আর পরিবহন দেখলেই ডেবিট। এটা নিয়ে প্যাচ লাগাবেন, তাই প্যাচটা আগে থেকে ক্লিয়ার করে দিলাম। এরপর আসেন, দেনাদারের কিছু নাম আছে বাবারা। ঠিক আছে, দেনাদারের কিছু নাম আছে। কালারটা হবে না। আর একটা হলো পাওনাদার। এই দুইটা জিনিস নিয়ে আপনাদের একটু ঝামেলা হবে। একটা হলো দেনাদার আর একটা হলো পাওনাদার। একটু খেয়াল করেন, একটা হলো দেনাদার আর একটা হলো পাওনাদার। এই দেনাদারের কিছু গুরুত্বপূর্ণ নাম আছে, এটা খুবই ঝামেলা হয়। দেনাদারের কিছু খুবই গুরুত্বপূর্ণ নাম আছে, ঠিক আছে। আচ্ছা, সেই দেনাদারের গুরুত্বপূর্ণ নামগুলোকে একটু খেয়াল করেন। দেনাদারের কিছু গুরুত্বপূর্ণ নাম আছে, কিছু নাম আছে। একটাকে বলা হয় পুস্তক ঋণ। দেনাদার আরেকটা নাম হলো পুস্তক ঋণ, 1 নাম্বার। 2 নাম্বার, দেনাদারকে বলা হয় হচ্ছে হলো পাওনা। দেনাদার আরেকটা নাম কিন্তু পাওনা, মনে রাখবেন। পাওনা মানে কিন্তু পাওনাদার না, দেনাদার আরেকটা নাম হলো পাওনা। আরেকটা নাম হচ্ছে হলো পুস্তক ঋণ। পুস্তক ঋণ কিন্তু কোনো ঋণ না, এটা হলো দেনাদার আরেকটা নাম। আরেকটা হলো প্রাপ্য হিসাব। আরেকটা হলো বিক্রয় খতিয়ানের জের। আচ্ছা, এটা একটু মুছি, নিচে লিখি, বিক্রয় খতিয়ানের জের। আরেকটা নাম হলো অধমর্ণ। এই নামগুলো একটু মাথায় রাখতে হবে। পুস্তক ঋণ, পাওনা, প্রাপ্য হিসাব, বিক্রয় খতিয়ানের জের, অধমর্ণ, এগুলো হচ্ছে হলো দেনাদারের কিছু নাম। একটু কষ্ট করে নামগুলো মাথায় রাখতে হবে, কেমন? আচ্ছা, আর পাওনাদারের কিছু নাম আছে। পাওনাদারকে বলা হয় হচ্ছে হলো, মনে করেন একটু কালার চেঞ্জ করে লিখে দিই, পাওনাদারকে বলা হয় দেনা, প্রদেয় হিসাব,
এটাকে বলা হয় ক্রয় খতিয়ানের জের। এটাকে বলা হয় হচ্ছে হলো উত্তমর্ণ, উত্তমর্ণ, হ্যাঁ। একটা হলো অধমর্ণ আর একটা হলো উত্তমর্ণ। তাহলে এইগুলো হচ্ছে আপনার পাওনাদারের বিভিন্ন নাম, দেনা, প্রদেয় হিসাব, ক্রয় খতিয়ানের জের, উত্তমর্ণ। তাহলে যদি কোথাও দেখেন ক্রয় খতিয়ানের জের, এটা কিন্তু আমাদের জন্য পাওনাদার। কোথায় যদি দেখেন বিক্রয় খতিয়ানের জের, এটা আমাদের জন্য দেনাদার। তাহলে এই নামগুলো একটু কষ্ট করে আপনাকে আত্মস্থ করতে হবে বা একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে, কেমন? আচ্ছা, এবার আসেন পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদে সকল, খাতায় নোট করবেন এগুলা, এগুলো কিন্তু একদম কাজে লাগবে, ঠিক আছে? আর যে স্যার এগুলা স্লাইড আছে, স্ক্রিনশট করে রেখে মোবাইলে কোনো কিছু রাখলে ওইটা কোনোদিন থাকে না, খাতায় নোট করে রাখতে হবে। যারা 20 মার্ক পাইতেছেন এগুলো খাতায় নোট করবেন, ঠিক আছে? কষ্ট না করলে কিছুই হয় না, কিছুই পাওয়া যায় না। আপনি যদি খাতায় কষ্ট করে খাতায় নোট না করেন, আপনি পাবেন না এখান থেকে কিছু, ঠিক আছে? খাতায় নোট করতে হবে। পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদে সকল সঞ্চিতি রেওয়া মিলে ক্রেডিট দিকে বসবে। ঠিক আছে? কি লিখছি বলেন? পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদে এই একটা সঞ্চিতি, শুধুমাত্র এই পাওনাদার বাট্টা সঞ্চিতি কোন দিকে যাবে এইটা একটু লিখে দেই। পাওনাদার বাট্টা সঞ্চিতি নিজে যাবে কিন্তু ডেবিট দিকে, এই যে ডিআর লিখে দিলাম। ডিআর মানে হলো ডেবিট। ডিআর মানে কি বলেন? ডেবিট। এই পাওনাদার বাট্টা সঞ্চিতিটা শুধুমাত্র ডেবিট দিকে যাবে, এছাড়া সকল সঞ্চিতি রেওয়া মিলে কোন দিকে যায়? ক্রেডিট দিকে যায়। যে কোনো সঞ্চিতি, যেমন সাধারণ সঞ্চিতি, যেমন আমি আপনাদের এখানে একটা লিখে দিই একটা এক্সাম্পল, যেমন সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি রেওয়া মিলে কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। আচ্ছা, এবার আসেন, আমি অনেক নিয়ম কানুন লিখে ফেলছি, আমি বলছি আপনাদের আমি বেশি নিয়ম লেখাবো না, আর বেশি নিয়ম লেখানোর ইচ্ছাও আমার নাই। এখন আপনাদের আমি লাস্ট একটা বা দুইটা জিনিস লিখে দিব, আর তারপরে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা দেখেন, এই জিনিসটা নিয়ে আপনারা অনেক সময় ভোগান্তির ভিতরে পড়েন, সেটা হচ্ছে হলো, মনে রাখবেন, সকল প্রকার খরচের অগ্রিম। আচ্ছা, এটা এখানে না লিখে আমি নিচে লিখে দিই, এটাই সব থেকে বেশি বেটার হবে। খরচের অগ্রিম মানে প্রিপেইড যত এক্সপেন্স, খরচের অগ্রিম, এটা আমাদের জন্য সম্পত্তি। সকল প্রকার খরচের বকেয়া, এটা একটা শর্টকাট টেকনিক আছে, আমি আপনাদের বুঝাই দিচ্ছি, জাস্ট এটা মাথায় রাখলেই হবে। খরচের বকেয়া এটা আমাদের জন্য দায়। এই যে কয়টা জিনিস আমি লেখাই দিচ্ছি, এই প্রত্যেকটা জিনিস আপনার কাজে লাগবে। আয়ের অগ্রিম, এটাও আপনার জন্য দায়। আয়ের বকেয়া, এটা আপনার জন্য সম্পদ।
এই যে এই বক্সটা একটু মাথায় রাখবেন, এইখানে একটু এক্সেপশনালি একটা জিনিস একটু মোটা দাগে বেশি মাথায় রাখবেন, ঠিক আছে? মোটা দাগে পাওনাদার বাট্টা সঞ্চিতি কি দায়, এটা বিপরীত দায়বাচক হিসাব। নয়ন পাউল, এটা বিপরীত দায়বাচক হিসাব। এখন বিপরীত দায় কি স্যার, এটা আমি পরে এক সময় ফ্রি হয়ে বুঝাবো, এখন এটা এর ভিতর বুঝানোর বিষয় না, আমি শর্টকাট নিয়ম লিখে দিচ্ছি, নিয়মটা একটু মাথায় রাখবা। এবার দেখো এই আয়ের অগ্রিমের কিছু নাম আছে, সেই নামগুলো কি একটু মাথায় রাখো। এই আয়ের অগ্রিমের কিছু নাম আছে, কিছু নাম কি কি আছে? যেমন হতে পারে অনুপার্জিত আয় বা রাজস্ব, ঠিক আছে? এই আয়ের অগ্রিমের একটা নাম কি অনুপার্জিত আয় বা রাজস্ব। অনুপার্জিত আয় বা রাজস্ব, এটা একটু খাতায় নোট রাখো কিন্তু, অনুপার্জিত আয় বা রাজস্ব, অনুপার্জিত আয় বা রাজস্ব। এখন দেখো যে তোমরা অনেক সময় বলো যে স্যার এই খরচের অগ্রিম, খরচের বকেয়া, আয়ের অগ্রিম, আয়ের বকেয়া, এই জিনিসটা মুখস্থ করতে ঝামেলা হয়। তুমি জাস্ট সিম্পল একটা কথা মনে রাখবা বা একটা কথা মাথায় রাখবা, সেটা হলো যেটা তোমার খরচ বা যেটা তোমার কাছে যদি কেউ কোনো টাকা পায় এটা তোমার জন্য দায়, আর তুমি যদি কারো কাছে টাকা পাও এটা তোমার জন্য সম্পদ। তোমার কাছে যদি কেউ টাকা পায় এটা তোমার জন্য কি দায়, আর তুমি যদি কারো কাছে টাকা পাও এটা তোমার জন্য সম্পদ। তাহলে খরচের অগ্রিম মানে কি, যে খরচটা তোমার করতে হবে সেটা তুমি অগ্রিম দিছো, মনে করো অগ্রিম ভাড়া দিছো, অগ্রিম বেতন দিছো, যে কোনো খরচ তুমি যদি অগ্রিম পরিশোধ করো, তাহলে কি যারে অগ্রিম দিলা তুমি তার কাছে টাকা পাও না? তাহলে তুমি যদি কারো কাছে টাকা পাও এটা তোমার জন্য সম্পদ, আর তোমার কাছে যদি কেউ টাকা পায় এটা তোমার জন্য কি একটা দায়। যেমন খরচের বকেয়া, তুমি বাড়ি ভাড়া 2 মাস দিতে পারো না, 2 মাস বাড়ি ভাড়া বকেয়া বাঁধাইছো, এটা তোমার জন্য কি দায়। তাহলে দায় অবশ্যই কোন দিকে যায়, দায় আমরা সূত্র তো জানি যে দায় ক্রেডিট দিকে যায়, দায় মূলধন ক্রেডিট দিকে থাকে, ওইটা বিষয় না, খরচের বকেয়া দেয়। আয়ের অগ্রিম, এই আয়ের অগ্রিমের কিছু নাম আছে, এটা কিন্তু মুখস্থ রাখো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আয়ের অগ্রিমের কিছু নাম আছে, সেটা হলো কি অনুপার্জিত আয় বা রাজস্ব, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? অনুপার্জিত আয় আর রাজস্ব একই কথা, অনুপার্জিত আয়, অনুপার্জিত রাজস্ব। এখন এই অনুপার্জিত আয় রাজস্ব আর আয়ের অগ্রিম একই কথা। আয়ের অগ্রিম মানে কি, আয়ের অগ্রিম মানে হচ্ছে তুমি কাজ করে দাও নাই, টাকা অগ্রিম নিছো, তাহলে তুমি যার কাছ দিয়ে টাকা অগ্রিম নিছো সে তোমার কাছে টাকা পায়, তাহলে তোমার কাছে যদি কেউ কোনো কিছু পায় এটা তোমার জন্য দায়। আর আয়ের যদি বকেয়া হয়, আয়ের বকেয়া মানে কি, তোমার আয় হয়ে গেছে, তুমি কাজ করে দিয়েছো কিন্তু এখনো টাকা পাও নাই, তাহলে ওইটা কি হবে, আয়ের বকেয়া। তার মানে কি, তুমি যেহেতু টাকা পাও নাই তার মানে তুমি ওই লোকের কাছে টাকা পাবা, তাহলে তুমি যদি কারো কাছে টাকা পাও এটা তোমার জন্য একটা কি সম্পদ। সিম্পল কথা, আমার কাছে কেউ পাইলে দায়, আমি কারো কাছে পাইলে সম্পদ। এই সিম্পল জিনিসটা মাথায় রাখলে হবে, আর কিচ্ছু লাগবে না, কেমন? আচ্ছা, এবার দেখো এই যে যতটুকু লিখলাম এটার কতটুকু তুমি এই যে নিয়ম কানুন অনেক লিখেছি বাবা, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, এবার তোমাদের একটা বিষয় একটু আলোচনা করে দিতে চাই, কিন্তু এর আগে দেখো এই যতটুকু লেখছি এতটুকু সম্পর্কে কতটুকু ধারণা নিতে পারছো, বা এইটুক নিয়ে কারো কোনো খুব বেশি প্রবলেম আছে কিনা, ঠিক আছে? অলরাইট, আমি এখন একটা নতুন স্লাইডে যাচ্ছি, ঠিক আছে? নতুন স্লাইডে যাচ্ছি, একটু খেয়াল করো, এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট এখন যেটা লিখতেছি, ঠিক আছে? দেখো এখানে একটু লিখে দিই, রেওয়া মিলে যে সকল হিসাব আসবে না, রেওয়া মিলে যে সকল হিসাব আসবে না, কোন হিসাবগুলো রেওয়া মিল করার সময় আমরা নেই না বা আসে না, এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এইটা ছাড়া তুমি রেওয়া মিল করতে পারবে না। আর রেওয়া মিল করতে গেলে রেওয়া মিল ভুল হয়ে যাবে, কোন জিনিসগুলো বা কোন হিসাবগুলো রেওয়া মিলে আসে না, ঠিক আছে? কোন হিসাবগুলো রেওয়া মিলে আসে না, এই জিনিসটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে তুমি একটা হাত মনে রাখবা, একটা হলো ডান হাত আর একটা হলো বাম হাত। এখন ডান হাতে কিছু আইটেম থাকবে, বাম হাতে কিছু আইটেম থাকবে। তো ডান হাতে, এই যে ডান হাতে কিছু আইটেম থাকবে, সেই আইটেম গুলো কি কি আমি তোমাদের একটু লিখে দিই, একটু মনে রাখবা।
এক নাম্বার হলো মজুদ পণ্য, দুই নাম্বার হলো মণিহারি। আচ্ছা, এটা একটু পাশে বেশি সরাই লিখছি। মজুদ পণ্য, মণিহারি। খেয়াল করো, এই মজুদ পণ্য আর মণিহারি এই দুইটা হলো তোমার ডান হাতের আইটেম। এই দুইটা কোথার আইটেম বলো? ডান হাতের আইটেম। তাহলে বাম হাতে কি কি আছে? বাম হাতে আছে হচ্ছে হলো হাতে নগদ, কিংবা নগদ তহবিল, ব্যাংক জমা। ব্যাংক জমার আরেকটা নাম হলো ব্যাংক উদ্ধৃত্ত বা ব্যাংক জমাতিরিক্ত। আরেকটা হলো তোমার প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব মানে তো অলরেডি জানো, দেনাদার অথবা প্রদেয় হিসাব। এইটা হলো তোমার বাম হাতে থাকবে। এটাকে দিলাম হলো ডান হাত, এটার নাম দিলাম হলো কি হাত বলো? এটা হলো সরি, এটা দিলাম বাম হাত, আর এটারে দিলাম হলো ডান হাত। সিম্পলি মনে রাখবা, একটা হলো বাম হাত আর একটা হলো ডান হাত। জাস্ট খালি এই ডান হাত আর বাম হাত। তো ডান হাতে কোনটারে রাখবো? ডান হাতে রাখবো হলো মজুদ পণ্য, মণিহারি। আর বাম হাতে রাখবো কোনটা? বাম হাতে রাখবো হলো হাতে নগদ, নগদ তহবিল, ব্যাংক জমা, ব্যাংক জমাতিরিক্ত, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব। এই ডান হাত আর বাম হাত মনে রাখবা। ডান হাতের আমরা অলওয়েজ শুরুটা নিব, মানে প্রারম্ভিক গুলো নিব, সমাপনীটা কি নিব না। আর বাম হাতে যেগুলো আছে, এই যেগুলো বাম হাতের অলওয়েজ আমরা সমাপনীটা নিব, শেষেরটা নিব, শুরুটা নিব না। তাহলে ডান হাতের আমরা কোনটা নিব? এই যে এইটা ডান হাত, যে হাত দিয়ে খাই, ডান হাতের আমরা শুরুটা নেব, শেষেরটা নিব না। বাম হাতের আমরা শেষেরটা নিব, শুরুটা নিব না। এখন এই জিনিসটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে বিষয়টা হলো কেমন দাঁড়ায়? দেখো, এর মানে হলো এটার হলো প্রারম্ভিক যে উদ্ধৃত্ত গুলো থাকবে, প্রারম্ভিক, আর এটা হলো সমাপনী। সমাপনী মানে শেষেরটা। জিনিসটা ভালো মতন বুঝো, আমি সুন্দর মতন বুঝাই দেবো, ঠিক আছে? খেয়াল করো একটু। একটা হলো প্রারম্ভিক, আর একটা হলো সমাপনী। ঠিক আছে? আর এই মজুদ পণ্যের ক্ষেত্রেও হতে পারে হচ্ছে হলো, এখানে হতে পারে হচ্ছে হলো প্রারম্ভিক, আর একটা হলো সমাপনী। এই ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবা, এই মজুদ পণ্য আর মণিহারির ক্ষেত্রে তুমি প্রারম্ভিকটা নিবা, কিন্তু সমাপনীটা কখনো নিবা না। তার মানে কি? মজুদ পণ্যের ক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য অলওয়েজ আমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব, নয় আকারে না। আর এই যে যেটা বাম হাতে, বাম হাতের আমরা অলওয়েজ কোনটা নেই? শেষেরটা নেই, মানে সমাপনী উদ্ধৃত্ত গুলো নিব, কিন্তু প্রারম্ভিক উদ্ধৃত্ত গুলো আমরা নিব নয় আকারে না। একদম সোজা সাপটা হিসাব। ডান হাতের শুরুরটা নেব, শেষেরটা নেব না। বাম হাতের শেষেরটা নেব, শুরুরটা নেব না। সোজা কথা। এই যে ডান হাত, এই ডান হাতের আমরা শুরুরটা নেব, শেষেরটা নেব না।
আর বাম হাতের এই যে বাম হাতে যেগুলো আছে হাতে নগদ ব্যাংক জমা নগদ তহবিল ব্যাংক জমা অতিরিক্ত এগুলোর ক্ষেত্রে আমরা শেষেরটা নিব, সমাপনীটা নিব, কিন্তু প্রারম্ভিকটা নেব না। এই জিনিসটা যদি তুমি একটু মাথায় রাখতে পারো তাহলেই হয়ে গেছে। সিম্পলি এই জিনিসটা একটু মাথায় রাখবা। আর একটা ছোট্ট ব্যতিক্রম আছে, ছোট্ট একটা ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা আমি তোমাদের একটু লিখে দেই, ঠিক আছে? দেখো এই ব্যতিক্রমটা একটু লেখাই দিই, এটা 3টা স্টার দিয়ে দিলাম, এই ব্যতিক্রমটা একটু মাথায় রাখবা। সেটা হচ্ছে হলো সমন্বিত ক্রয়। কি ক্রয়? অথবা বিক্রিত পণ্যের ব্যয়। এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, 2024 সালে এমসিকিউটা আসছে। বিক্রিত পণ্যের ব্যয় প্রশ্নে উল্লেখ থাকলে সমাপনী মজুত পণ্য নিতে হয়। বুঝাই দিচ্ছে, দাঁড়াও। বিষয়টা কি দাঁড়াইলো? অঙ্কের ভিতরে সবসময় এটা মনে রাখবা, অঙ্কে যদি সমন্বিত ক্রয় আর বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকে, স্বাভাবিকভাবে আমরা কি করি? প্রারম্ভিক মজুত পণ্য নেই কিন্তু সমাপনী মজুত পণ্য কি নেই না? প্রারম্ভিক মজুত পণ্য নেই কিন্তু সমাপনী মজুত পণ্য কি নেই না? কিন্তু মনে রাখবা, অঙ্কে যদি সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় থাকে তখন এই নিয়মটা উল্টে যাবে। শুধুমাত্র এই নিয়মটা, যে তখন আমরা মজুত পণ্যের ক্ষেত্রে সমাপনীটা নিব কিন্তু প্রারম্ভিকটা নিব না, ঠিক আছে? তখন আমরা সমাপনীটা নিব কিন্তু প্রারম্ভিকটা আর নেব না। কিন্তু স্বাভাবিকভাবে এই দুইটা আইটেম যদি অঙ্কের ভিতর দেওয়া না থাকে, এই দুইটা হিসাব যদি না থাকে, তখন আমরা মজুত পণ্যের ক্ষেত্রে প্রারম্ভিকটা নেব কিন্তু সমাপনীটা নেব না। অলরাইট, এই নিয়মটা একটু মাথায় রাখবে। আরেকটা ব্যতিক্রম নিয়ম আছে, সামান্য একটু, এটা ব্যতিক্রম বলা যায় না, এটা ছোট্ট একটা নিয়ম, সেটা মনে রাখবা। সম্ভাব্য দায় সম্ভাব্য দায় রেওয়া মিলে আসে না। নিয়ম বিষয়টা কি বললাম? সম্ভাব্য দায় রেওয়া মিলে কি আসে না। মনে রাখবা, সম্ভাব্য কোনো কিছুই রেওয়া মিলে আসে না। এখন তুমি বলতে পারো যে সম্ভাব্য দায় কি স্যার? সম্ভাব্য দায় মানে হচ্ছে যে দায়টা হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে আছে, ঠিক আছে? যে দায়গুলো ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে সেই দায়গুলো হচ্ছে সম্ভাব্য দায়। তো এই সম্ভাব্য দায়টা রেওয়া মিলে আসে না। নট অনলি সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য মালিকানা সত্ত্ব, সম্ভাব্য কোনো কিছুই রেওয়া মিলে আসে না। সোজা সাপটা কথা হচ্ছে সম্ভাব্য কোনো কিছুই রেওয়া মিলে আসবে না। সম্ভাব্য কোনো কিছুই রেওয়া মিলে আসবে না। সম্ভাব্য কোনো কিছুই রেওয়া মিলে আসবে না। অলরাইট, এই যে নিয়ম কানুন আমি যা লিখছি বা যতটুকু লিখছি, এটা মোর দ্যান ইনাফ তোমার অঙ্ক করার জন্য। অঙ্ক করার জন্য মোর দ্যান ইনাফ। নেক্সট ক্লাসে, মানে এখন তো আমি তোমাদের একটা বোর্ড কোশ্চেন করাই দেখাবো, কিন্তু আগামী ক্লাসে যখন আমি তোমাদের সমন্বিত রেওয়া মিলটা করাবো বাবারা, তখন আমি তোমাদের সমন্বিত রেওয়া মিলের বেসিক গুলা বুঝাই দিব। সমন্বিত রেওয়া মিল করার জন্য যে বেসিক গুলো লাগবে সেটা আমি সমন্বিত ক্লাসে আগে বুঝাবো। এটা আহামুরি এমন কঠিন না যে তোমরা পারবা না, এত ভয় পাওয়ার কোনো কিছু নাই, আমি আছি। এই যতটুকু বুঝাইছি, যতটুকু আলোচনা করছি, যারা এই রেওয়া মিল কম পারো, তোমার যদি টার্গেট থাকে আমি এখান থেকে 20 থেকে 22 মার্ক উঠাবো পরীক্ষার হলে এই রেওয়া মিলের অধ্যায়টা কইরা। কারণ 2টা এমসিকিউ তো পাবা, একটা বা 2টা এমসিকিউ, 2টা এমসিকিউই পাবা, আর এখান থেকে এই 2টা সৃজনশীল পাবা। টোটাল 22 নাম্বার যদি পাইতে চাও এইগুলা খাতায় নোট করো। এই যা আমি বলছি এর বাইরে কিচ্ছু লাগবে না, কিচ্ছু আসবে না। তো এখন চলো আমি তোমাদের একটা সরাসরি বোর্ড কোশ্চেন করাই দেখাই দিই, কেমন? আসো, এই যে দেখো, এটা একটা বোর্ড প্রশ্ন, এটা 2024 সালের একটা প্রশ্ন।
তো এখানে কি কি উপাদান দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখি। তো দেখি এখানে কি কি বলছে। এখানে বলছে ডিসেম্বর 31, 2023 তারিখে আল রায়া জেনারেল স্টোরস এর হিসাবের জের সমূহ নিম্নরূপ। তার মানে এখানে কিছু হিসাব দেওয়া আছে। কি কি হিসাব দেওয়া আছে? যেমন নগদ দেওয়া আছে, প্রারম্ভিক মজুত পণ্য, প্রাপ্য হিসাব, সরঞ্জাম, বানানটা ভুল লিখছে, সরঞ্জাম হবে, প্রদেয় হিসাব, সমাপ্তি মজুদ মানে সমাপনী মজুদ আর কি, মূলধন, বিক্রয়, ক্রয়, নোট বাট্টাকরণের জন্য দায়, বেতন খরচ, এই যে কিছু হিসাব দেওয়া আছে, এই হিসাবগুলো থেকে আমাদের একটা অঙ্ক করতে বলছে। ঠিক আছে, কি অঙ্ক করতে বলছে? 2 নাম্বার স্লাইডে দেখো, ক নাম্বারে কি বলছে? রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন হিসাবগুলোর পরিমাণ নির্ণয় করো। একটু আগে আমি তোমাদের বুঝাইছি, রেওয়া মিলে কোনগুলো অন্তর্ভুক্ত হবে না। যেমন সম্ভাব্য দায় রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। আরেকটা হলো হাতে নগদ, ব্যাংক জমা, নগদ তহবিল, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, এগুলোর ক্ষেত্রে প্রারম্ভিক উদ্বৃত্তগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। আল রায়া জেনারেল স্টোরস এর একটা রেওয়া মিল প্রস্তুত করতে বসে, ওকে আমরা একটা রেওয়া মিল প্রস্তুত করব এবং নিট লাভ এত টাকা ধরে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে আর্থিক বিবরণী প্রস্তুত করতে বসে। দেখো আর্থিক বিবরণী করতে বসছে এই জায়গায়। এখন মোদের বিদ্যালয়ের ক্লাস মানে কিছু জিনিস শেখা যাবে অবশ্যই, তার মানে এখন একটু শেখো, একটু মনোযোগ দাও। ঠিক আছে, ব্যাংক ঋণ কি সম্ভাব্য দায়? না, ব্যাংক ঋণ সম্ভাব্য দায় না। আচ্ছা আসো, আচ্ছা প্রথম কাজ হলো আমরা রেওয়া মিলে কোন দফাগুলো অন্তর্ভুক্ত হবে না সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে সেইটা নির্ণয় করি, চলো। তুমি চাইলে কমিট নং দিয়ে দিতে পারো। আগামীকালও 7টার সময় ক্লাস পাবা, নিয়মিত ক্লাস পাবা। ঠিক আছে, আচ্ছা প্রশ্নে কি বলছে একটু যাই, যে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন হিসাবগুলোর পরিমাণ নির্ণয় করো। সুন্দর মতন প্রশ্নে লিখবা। ঠিক আছে, পদাক দিয়া লিখবা, রেওয়া মিলে হিসাবভুক্ত হবে না এরূপ হিসাব। এখানে আমরা লিখতে পারি ক্রমিক নং। টাকার ঘর আমরা 2টা টানলাম, তোমরা চাইলে একটাও টানতে পারো। আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে কোন দফাগুলো রেওয়া মিলে হিসাবভুক্ত হয় না। এই যে কেবল আমি বলছি এটা একদম পুরো মুখস্থ করে ফেলো। ঠিক আছে, সেগুলো কি? সম্ভাব্য দায় রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, হাতে নগদ, ব্যাংক জমা, নগদ তহবিল, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, এগুলোর ক্ষেত্রে সমাপনীগুলো অন্তর্ভুক্ত হয় না। ঠিক আছে, আচ্ছা তো এই যে দেখো আমি কিন্তু তোমাদের যে স্লাইডে কিন্তু এই যে একটু আগে এই স্লাইডটা দেখলে বুঝতে পারবা, এই যে এখানে কিন্তু আমি আলোচনা করে দিছি যে এই দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। এই যে কোনটা, এইগুলোর ক্ষেত্রে এই সমাপনীটা অন্তর্ভুক্ত হবে না। এই যে হাতে নগদ, নগদ তহবিল, ব্যাংক জমা, ব্যাংক ব্যতিরিক্ত প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাবের ক্ষেত্রে সমাপনীটা অন্তর্ভুক্ত হবে না। মজুত পণ্যের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে প্রারম্ভিকটা অন্তর্ভুক্ত হবে না, মজুত পণ্যের ক্ষেত্রে সমাপনীটা অন্তর্ভুক্ত হবে না, আর সম্ভাব্য দায় রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। এখন চলো এই আইটেমগুলো আমরা একটু খুঁজে বাইর করে দেখি কি কি আছে। দেখো
এখানে যদি একটু খেয়াল করো, এখানে কোন কোন আইটেম আছে অন্তর্ভুক্ত হবে না। এক নাম্বার আছে হচ্ছে এই যে সমাপ্তি মজুদ, এটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, কারণ এটা সমাপনী মজুদ পণ্য। সমাপ্তি মজুদ মানে সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য, এটা রেওয়া মিলে কি আসবে না, কারণ আমরা জানি সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে কি আসে না। আরেকটা জিনিস আসবে না, সেটা হলো নোট বাট্টাকরণের জন্য দায়, এটাও রেওয়া মিলে আসবে না, কারণ এটার নোট বাট্টাকরণের দায় মানে হলো সম্ভাব্য দায়, সম্ভাব্য কোন প্রকার দায় রেওয়া মিলে আসবে না, এটাও আসবে না, এটাও আসবে না। তাহলে এই দুইটা আইটেম আসবে না। টাকা কত? সমাপ্তি মজুদের টাকা হলো ২৭,৫০০ টাকা, আর নোট বাট্টাকরণের টাকা হলো কত টাকা? ২৫,০০০ টাকা। তো চলো এই দুইটা আমরা অন্তর্ভুক্ত করি। এক নাম্বার হলো সমাপ্তি মজুদ। সমাপ্তি মজুদ কত টাকা? সমাপ্তি মজুদের টাকা হলো ২৭,৫০০ টাকা, তাহলে আমরা লিখবো ২৭,৫০০ টাকা। আরেকটা আইটেম কি? আরেকটা হয়েছিল নোট বাট্টাকরণের জন্য দায়, তাহলে লিখবো নোট বাট্টাকরণের জন্য দায়। নোট বাট্টাকরণের দায় কত টাকা? নোট বাট্টাকরণের দায় হচ্ছিল ২,৫০০ টাকা। আর তোমরা কমা দিয়ে দিও, কিন্তু কমা না দিলে কিন্তু মার্ক কাটে অনেক সময় স্যাররা, ঠিক আছে? কমা দেওয়ার অভ্যাস করো কিন্তু। তাহলে যদি যোগ দেই ২৭,৫০০ আর ২,৫০০ যোগ দিলে হয় কত? ২৮, ২৮ আর ২ ৩০,০০০ টাকা। এবং অবশ্যই অবশ্যই তোমরা জেড টাইনে দেবা কিন্তু, এই যে ৳৩০,০০০ টাকা। ক দাগের উত্তর হচ্ছিল তোমার ৩০,০০০ টাকা। অলরাইট, এটা হচ্ছিল ক দাগ। দেখো বুঝতে পারলা কিনা? ঠিক আছে, ক্লিয়ার? এবার আসেন খদাগে কি বলছে, আমরা খদাগ প্রশ্নের একটু পড়ি। খদাগে বলছে আল রায়া জেনারেল স্টোরস এর রেওয়া মিল প্রস্তুত করো, তার মানে এখানে আমাদের একটা রেওয়া মিল প্রস্তুত করতে হবে। এখন রেওয়া মিল যদি প্রস্তুত করতে যাই, তাহলে প্রথমে রেওয়া মিলের ছক টানতে হবে। তো রেওয়া মিলের ছকটা খুবই সিম্পল একটা ছক, আপনারা জানেন যে রেওয়া মিলের ছক হলো জাবেদার ছকের মতন। জাবেদার যে ছক টানছে, রেওয়া মিলের ছকও কিন্তু তাই। পেন্সিল দিয়ে ছক টানতে হবে, খুব সুন্দর মতন পেন্সিল দিয়ে ছক টানতে হবে বাবারা। রেওয়া মিলের ২০ মার্ক, এটা হাতছাড়া করা যাবে না। আগামীকালও তোমাদের বোর্ড কোশ্চেন করাবো, এমসিকিউ করাবো, সমন্বিত রেওয়া মিলও করাবো। রেওয়া মিলের কিছু বাকি থাকবে না ইনশাল্লাহ। রেওয়া মিলের একটা অক্ষর বাকি থাকবে নয়াকারে না। এখানে প্রথমে লিখবা ক্রমিক নং, এখানে লিখবা হিসাবের শিরোনাম। অনেকে বিবরণ লেখে, বিবরণ লিখলেও হবে, তবে হিসাবের শিরোনাম লেখা ভালো, অ্যাকাউন্ট টাইটেলস।
এখানে লিখবা খ প্রি, খতে খতিয়ান, প্রিতে পৃষ্ঠা। কেন খতিয়ান পৃষ্ঠা লিখবা? কারণ খতিয়ানের উদ্দীপ্ত দিয়ে রে আমিল প্রস্তুত করা হয়। কেমন? এবার লিখবা ডেবিট টাকা, এরপর লিখবা ক্রেডিট টাকা। আচ্ছা, আমরা যেটা করতেছি সেটার নাম কি? সেটার নাম হলো রেওয়া মিল। সেটার নাম কি? রেওয়া মিল, ট্রায়াল ব্যালেন্স। আচ্ছা, এটা হলো কয় দাগ? খ দাগ। আর এই রেওয়া মিলের উপরে তোমরা প্রতিষ্ঠানের নামটা লিখবা। প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবা, এরপর রেওয়া মিল লিখবা, তার নিচে তারিখটা দিয়ে দিবা। ঠিক আছে? অঙ্কের শুরুতে তারিখ দেওয়া আছে। তো এখন আসো আমরা এক এক করে এন্ট্রিগুলো এটার ভিতরে অন্তর্ভুক্ত করি। তাহলে আমরা প্রথমে দেখি কি আছে। প্রথমে আছে হচ্ছে নগদ। নগদ কত টাকা? 4,50,000 টাকা। তাহলে প্রথমে লিখি নগদ। নগদ হলো 4,50,000 টাকা। এই ডট ডট এগুলো না দিলেও হয়, তোমরা দিও না, ঠিক আছে? নগদ হলো 4,50,000 টাকা। 4,50,000 টাকা আমরা ডেবিটে লিখবো, কারণ আমরা সূত্রটা কি জানি? সম্পত্তি ব্যয় উত্তোলন সবউ হলো ডেবিট, ডিআর মানে ডেবিট। আর আয় দায় মূলধন আদম, আদম হবে হচ্ছে হলো ক্রেডিট। তাহলে নগদ টাকা এটা আমাদের জন্য একটা সম্পদ। নগদ টাকা আমাদের জন্য কি একটা সম্পদ? তাহলে সম্পদ কোন দিকে যায়? ডেবিট দিকে যায়। এই জন্য আমরা টাকাটা ডেবিট দিকে লিখলাম। ঠিক আছে? 1 নাম্বার। 2 নাম্বার এন্ট্রি কি আছে? প্রারম্ভিক মজুত পণ্য 12,500 টাকা। আমরা জানি প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসে, আর সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। তার মানে প্রারম্ভিক মজুত পণ্য আসবে। এখন দেখেন, এই প্রারম্ভিক মজুত পণ্য আমাদের জন্য একটা ব্যয়। একটা কি ব্যয়? আপনারা অনেকেই জানেন না যে প্রারম্ভিক মজুত পণ্য এটা কি হিসাব। প্রারম্ভিক মজুত পণ্য একটা ব্যয় হিসাব, কারণ বছরের শুরুতে আপনি যখন একটা পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন, এই পণ্যটা তো আপনি আগে কিনছেন, তারপর নয় ব্যবসা শুরু করছেন। তাহলে যখন একটা জিনিস কেনেন তখন ওইটা আপনার জন্য কি হয়ে যায়? ব্যয় হয়ে যায়। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আমাদের জন্য একটা ব্যয়। তাহলে ব্যয় অবশ্যই কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। আপনারা সবাই জানেন ব্যয় অবশ্যই কোন দিকে যায়? ডেবিট দিকে যায়। তাহলে প্রারম্ভিক মজুত পণ্যের টাকা হলো 12,000 টাকা। তাহলে 12,000 টাকা ডেবিট দিকে যাবে। প্রারম্ভিক মজুত পণ্যকে আমরা ব্যয় ধরে ডেবিট দিকে নিছি। ভালো মতন বুঝেন, কিন্তু মুখস্থ থাকবে। প্রারম্ভিক মজুত পণ্যকে আমরা ব্যয় ধরে ডেবিট করলাম। এরপর আছে কি? প্রাপ্য হিসাব। কত টাকা? প্রাপ্য হিসাব হচ্ছে হলো 51,800 টাকা। তাহলে লিখলাম প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কত টাকা? 51,800 টাকা। এই প্রাপ্য হিসাবকে ডেবিট দিকে লিখলাম, কারণ প্রাপ্য হিসাব মানে হলো দেনাদার। মনে রাখবেন, প্রাপ্য হিসাব হচ্ছে হলো ধারে বিক্রয়ের ফলে সৃষ্টি হয়। আপনি যদি কারো কাছে ধারে কোনো কিছু বিক্রি করেন, তখন সেটা হচ্ছে আমাদের জন্য একটা দেনাদার বা সম্পদের সৃষ্টি হয়। কেমন? তাহলে সম্পদ অবশ্যই কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। প্রাপ্য হিসাবের কিছু নাম আছে, আমি কেবলমাত্র লিখে দিছি কিন্তু। বিক্রয় খতিয়ানের জের, পুস্তক ঋণ, পাওনা, তারপর হচ্ছে উত্তমর্ণ, আরেকটা হচ্ছে আরেকটা কি লিখছি? প্রাপ্য হিসাব। তাহলে দেনাদারের টোটাল 5টা নাম, কিন্তু 5টা নাম কিন্তু মনে রাখবেন। আচ্ছা, এরপরে আসেন। এরপরে আসে হচ্ছে সরঞ্জাম। সরঞ্জাম বানানটা একটু ভুল করছে। সরঞ্জাম, সরঞ্জাম আমাদের জন্য একটা সম্পদ, স্থায়ী সম্পদ। কেমন সম্পদ? স্থায়ী সম্পদ, সরঞ্জাম। সরঞ্জাম মানে কি? যে ইকুইপমেন্ট, একটা যন্ত্রপাতি। সরঞ্জামের বাংলা হলো যন্ত্রপাতি বা মেশিন। তাহলে যন্ত্রপাতি অবশ্যই কোন দিকে যাবে? যন্ত্রপাতি যেহেতু একটা সম্পদ, যন্ত্রপাতি কি একটা সম্পদ। কত টাকা?
1,67,200 টাকা, তাহলে 1,67,200 টাকা ডেবিট দিকে যাবে। এখন এই সরঞ্জাম একটা সম্পদ। এখন বলতে পারেন স্যার সরঞ্জাম সম্পদ কি, সম্পদ কেন? শোনেন, নট অনলি সরঞ্জাম, আসবাবপত্র, মেশিন, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, ভূমি ও দালান কোঠা, এগুলো সবই স্থায়ী সম্পত্তি বা সম্পত্তি। কেন? কারণ আমরা প্রতিষ্ঠানে যে জিনিসটা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করি, আমি আবার বলছি, আমরা ব্যবসা প্রতিষ্ঠানে যে জিনিসগুলো ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করি সেটা আমাদের জন্য একটা স্থায়ী সম্পদ। তাহলে সম্পদ অবশ্যই কোন দিকে যাবে? ডেবিট দিকে। এই মেশিনটা তো আমরা ব্যবহার করবো, তাহলে ব্যবহার যেটা করবো সেটাই সম্পদ। তাহলে সম্পদ হইলেই কোন দিকে? ডেবিট দিকে। সম্পত্তি, ব্যয়, উত্তোলন, এই তিনটার কোনোটা হইলেই ডেবিট দিকে। এবার আছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কত? 7,500 টাকা। প্রদেয় হিসাব কত টাকা? 7,500 টাকা। প্রদেয় হিসাব মানে কি? ধারে ক্রয়ের ফলে সৃষ্টি হয়। প্রদেয় হিসাব মানে পাওনাদার। পাওনাদার মানে কিন্তু আমাদের কাছে যে টাকা পাইলেই পাওনাদার হবে বিষয়টা এরকম না। ধারে ক্রয়ের ফলে পাওনাদারের সৃষ্টি হয়, আর ধারে বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি। এটা খাতায় নোট করে রাখেন, মুখস্থ রাখবেন। অ্যাকাউন্টিং শিখলে অ্যাকাউন্টিং কে অ্যাকাউন্টিং এর মতন করেই শিখতে হবে। আপনি ওই উল্টা পুল্টা শিখলে হবে না, অ্যাডমিশনে কিন্তু যে বিশাল ঝামেলায় পড়ে যাবেন। যে কোনো কিছু প্রকৃত জ্ঞানটা শেখার চেষ্টা করতে হবে। কঠিন হইলেও কষ্ট হইলেও সঠিকটাই শিখতে হবে। প্রদেয় হিসাব ধারে ক্রয়ের ফলে সৃষ্টি হয়। প্রদেয় হিসাব কি? ধারে ক্রয়ের ফলে সৃষ্টি হয়। তাহলে প্রদেয় হিসাবের কিছু নাম আছে, আমি কিন্তু একটু আগে লিখে দিয়েছি। কত ক্রয় খতিয়ানের জের, পাওনাদার, তারপর হচ্ছে দেনা, তারপর হলো আর কি লিখছি, হ্যাঁ এগুলো হচ্ছে, তারপর উত্তমর্ণ, এগুলো হচ্ছে হলো প্রদেয় হিসাব কি? পাওনাদারের বিভিন্ন নাম। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে প্রদেয় হিসাব আমাদের জন্য কি একটা দায়? দায় ক্রেডিট দিকে যাবে। কেন? কারণ আমাদের কাছে যদি কেউ টাকা পায় এটা আমাদের জন্য দায়। তা আমাদের কাছে যদি কেউ মানে কি বলে যে ধারে কোনো কিছু ক্রয় করে, তাহলে সেই লোক কি, সরি মানে আমরা যদি কারো কাছ থেকে ধারে কোনো কিছু ক্রয় করি, তাহলে ওই লোক কি আমাদের কাছে টাকা পাবে না? তাহলে যে আমাদের কাছে যদি কেউ টাকা পায় এটা আমাদের জন্য কি একটা দায়। তাহলে দায় অবশ্যই ক্রেডিট দিকে যাবে। এরপর আসেন সমাপনী মজুদ। সমাপনী মজুদ আমরা জানি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। সমাপনী মজুদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। আর নোট বাট্টা করানোর জন্য দায়, এটাও রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, কারণ এটা সম্ভাব্য দায়। এবার আসেন মূলধন। মূলধন কোন দিকে যাবে? দেখেন এখানে বলেই দেওয়া আছে আয় দায় মূলধন ক্রেডিট দিকে। তাহলে মূলধনের টাকাটা আমরা অবশ্যই কোন দিকে নিব? ক্রেডিট দিকে নিব। মূলধন কত টাকা? 1,35,000 টাকা। না বুঝতে পারলে প্রশ্ন করবেন। এই ডট ডট এগুলো না দিলেও হবে, আমি বারবার বলতেছি ডট ডট এগুলো না দিলেও চলবে। এরপর আছে দেখেন বিক্রয় ক্রয়, আমি দুইটাই একটু লিখে ফেলি। একটা হলো বিক্রয়, একটা ক্রয়। দেখেন বিক্রয় করলে আয় হয়, তাহলে আয় অবশ্যই কোন দিকে আসবে? আয় ক্রেডিট দিকে আসবে। তাহলে বিক্রয়ের টাকাটা আমরা ক্রেডিট দিকে লিখবো। বিক্রয় কত টাকা? 2,68,000 টাকা। আর ক্রয় কি? ক্রয় হচ্ছে হলো 1,50,000 টাকা। আপনি যখন কোনো কিছু ক্রয় করেন এটা আপনার জন্য ব্যয় হয়, ক্রয় আমাদের জন্য কি হয়? ব্যয় হয়। তাহলে ব্যয় অবশ্যই কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। তাহলে ক্রয় কয় টাকা? ক্রয় হচ্ছে 1,50,000 টাকা। ক্রয় হলো 1,50,000 টাকা। তাহলে ব্যয় অবশ্যই কোন দিকে আসবে? ডেবিট দিকে আসবে। ঠিক আছে, একটু সোজা করে লেখার চেষ্টা করবেন, প্রয়োজনে একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখবেন। এরপরে নোট বাট্টা করার জন্য দায়, এটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, কারণ এটা হলো সম্ভাব্য দায়। সম্ভাব্য কোনো দায় রেওয়া মিলে আসে না। এরপরে আসে হচ্ছে হলো বেতন খরচ। কি আছে? বেতন খরচ বলেই দিছে খরচ। আমরা আমাদের কর্মচারীদের যখন বেতন দেই, বেতন আমাদের জন্য কি? ওয়ান কাইন্ড অফ ব্যয়, কারণ বেতন দিলে টাকা চলে যায়। তাহলে ব্যয় অবশ্যই কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। ঠিক আছে, তাহলে বেতন হচ্ছে হলো 25,000 টাকা। বেতন দিলে ব্যয় হয়, ব্যয় অবশ্যই ডেবিট দিকে যাবে 25,000 টাকা। এখন দেখেন জের নামাইতে হবে।
এখন জের নামানোর নিয়মটা কি? জের নামানোর নিয়মটা হলো একটা এন্ট্রি লেখা যায় সেইটুকু জায়গা ফাঁকা রেখে অলওয়েজ জেড টানতে হবে। একটা এন্ট্রি লেখা যায় এতটুকু যায়, এই যে দেখেন এখানেও লেখা যায় চাইলে একটা হিসাব, এখানেও চাইলে লেখা যায় একটা হিসাব, এতটুকু জায়গা ফাঁকা রাখবেন। কারণ অঙ্ক যদি দুই সাইড না মেলে তখন অনিশ্চিত হিসাবে এনে মিলাইতে হয়। কারণ অ্যাকাউন্টিং এ ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ অলওয়েজ সমান হইতে হবে। এই ডেবিটের যে টাকা এবং ক্রেডিটের যে টাকা, এই দুই পক্ষের টাকা সবসময় সমান হইতে হবে। আর সমান যদি না হয় তাহলে অনিশ্চিত হিসাব দিয়ে মিলাইতে হবে। তো এই অনিশ্চিত হিসাবের একটা অঙ্ক আমি আপনাদের করাই দিব ইনশাল্লাহ। এবার আসেন আমরা এই দুই পাশ যোগ করি। আগে ক্রেডিট পাস যোগ দেই। ক্রেডিট পাশে প্রথমে আছে ৭৫০০, ১,৩৫,০০০, এরপর আছে ২,৬৮,০০০, যোগ করলে হয়েছে ৪,১০,৫০০। এবার আসেন ডেবিট সাইড যোগ দিই। ডেবিট সাইড আছে ৪,৫০,০০০। কি রে, আচ্ছা নগদ তো ছিল ৪,৫০০, আমি একটু ভুল লিখে ফেলছি বাবা। আমি তো তাই বলি, এত টাকার গন্ডগোল প্রথমেই কেমনে হয়। ৪,৫০০, ৪,৫০০ প্লাস ১২,০০০ প্লাস ৫১,৮০০। ডেবিট পাশে আসছে ৪,১০,৫০০, ক্রেডিট পাশে আসছে ৪,১০,৫০০। এবার আমাদের দুই পাশের জেড টেনে দিতে হবে। এই ব্যালেন্সিং করাটা একটু সুন্দর মতন করতে হবে। যে ব্যালেন্সিংটা সুন্দর মতন পেন্সিল দিয়ে আঁকাইতে হবে। এই যেভাবে আমি আঁকাই দিলাম এইভাবে সুন্দর করে যে জেডটা নামাবেন। এই জেডটা যখন দুই সাইড মিলে যাবে অঙ্কে পরীক্ষার হলে, তখন তো আপনি একটা মানে বিশাল একটা ভাব নেবেন পরীক্ষা, আরে এটা দুই সাইড মিলে গেছে। ঠিক আছে, অলরাইট, ঠিক আছে। এইটা ছিল আমাদের কি, এইটা ছিল আমাদের, আমি বেশি না 10 মিনিটের ভিতরে ক্লাস শেষ করে দিব, কেমন? একটু মনোযোগ দাও, ঠিক আছে। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এখন এই সালাম কি আমাকে তোমরা কেবল আসছো এই জন্য দিলা, নাকি স্যার চলে যান এই জন্য সালাম দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, আসো। তো আমাদের রেওয়ামিল হয়ে গেল। এখন আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক করব, ঠিক আছে। সেটা হলো কি, দেখো এখানে কি বলছে, নিট লাভ দিয়ে দিছে প্রশ্ন, দেখো ভালো মতো। নিট লাভ ১,০৮,৫০০ টাকা ধরে ২০২৩ সালের ২১ তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলছে। আর্থিক অবস্থার বিবরণী। এখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে গেলে প্রথমে আর্থিক অবস্থার বিবরণীর ছক টেনে ফেলতে হবে। দেখছেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর্থিক বিবরণী কোন জায়গায় করতে বলছে দেখতে পাচ্ছেন? একটু মনোযোগ দেন, যারা একটু ভালো পারেন তারা এটা একটু মনোযোগ দেন, এটা আসার সম্ভাবনাও কিন্তু আছে, কেমন? আচ্ছা, গদাগ, এখানে আমরা লিখব বিবরণ টাকা আর এটারও আর্থিক অবস্থার বিবরণী লেখার আগে অবশ্যই সাল দিয়ে নেবেন। কি দিয়ে নেবেন? সরি, মানে প্রতিষ্ঠানের নাম লিখে নেবেন, ঠিক আছে। তারপরে আর্থিক অবস্থার বিবরণী লিখবেন 2 নম্বরে, তারপরে 3 নম্বরে একটা তারিখ দিয়ে দিবেন। অঙ্কের শুরুতে যে তারিখটা রয়েছে এই তারিখটা দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে এই তারিখটা, হ্যাঁ লিখবেন 2023 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লিখে দিবেন, ঠিক আছে। আমার জায়গা নেই তাই লিখলাম না। এখন দেখেন, এই আর্থিক অবস্থার বিবরণীর ছক অলওয়েজ টাকার ঘর 3টা দিতে হবে, 1, 2, 3টা, আর বিবরণে একটা ঘর।
ছক আঁকানো কমপ্লিট। এখন আর্থিক অবস্থার বিবরণী মানে কি, এই জিনিসটা আগে আপনাদের বুঝতে হবে। আর্থিক অবস্থার বিবরণী জিনিসটা কি, দেখেন এখানে আমি একটু আরেকটা স্লাইড নেই, একটু খেয়াল করেন। দেখেন আর্থিক অবস্থার বিবরণী মানে হলো সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। দেখেন সম্পদ কয় টাইপের হয়, মনে করেন আপনার প্রতিষ্ঠানে যে কয় টাকার সম্পদ হবে দায় ও মালিকানা সত্ত্ব মিলেই সেই কয় টাকা হইতে হবে। এখন সম্পদ কিন্তু মূলত 4 ধরনের হয়। কয় ধরনের হয়? 4 ধরনের হয়, ঠিক আছে। সম্পদ কিন্তু মূলত 4 ধরনের হয়, 1 2 3 4। কি কি হয়? 1 নাম্বার হয় হচ্ছে হলো স্থায়ী সম্পদ, ফিক্সড অ্যাসেট। 2 নাম্বার হচ্ছে হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, বিনিয়োগও একটা সম্পদ, আপনি আপনার অতিরিক্ত টাকা কোথাও বিনিয়োগ করলেন। এরপর হয় চলতি সম্পত্তি, চলতি সম্পত্তি এগুলো কোনগুলো আপনারা তো জানেন। আর একটা হলো অলিক সম্পত্তি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সম্পত্তি হলো 4 ধরনের, দায় হচ্ছে হলো 2 ধরনের, মনে রাখবেন। দায় হলো কয় ধরনের? 2 ধরনের। এক নাম্বার যে দায়টা সেটা হলো চলতি দায়, আর একটা হলো দীর্ঘমেয়াদী দায়। এখন দেখেন সম্পদ তাহলে 4 ধরনের, দায় হলো 2 ধরনের, মালিকানা সত্ত্ব হলো 1 ধরনের। তাহলে এই সম্পদগুলোকে আপনাকে ধারাবাহিকভাবে লিখতে হবে ওই অঙ্কের ভিতর দিয়ে খুঁজে খুঁজে। তাহলে সম্পদগুলো যোগ দিয়ে যে টাকাটা হবে, মানে এই যে এই অ্যামাউন্টটা যোগ দিয়ে যে টাকাটা হবে, এই যে এইটা যোগ দিয়ে যে টাকাটা হবে, এই দায় ও মালিকানা সত্ত্ব মিলে, মানে এই 2 প্রকার দায় আর এই মালিকানা সত্ত্ব মিলে সেম টাকা হবে। সম্পদ এই অংশটাই সমান সমানের এই অংশটা যোগ দিয়ে যা হবে, এই অংশটা যোগ দিয়ে তাই হবে, ঠিক আছে। আর এটার মানে তো আপনারা জানেনই, সেটা হলো কি, এ মানে হলো অ্যাসেট, আর এল দায় মানে হচ্ছে হলো লায়াবিলিটিস, আর মালিকানা সত্ত্বের ইংরেজি হলো ওই, ওনার্স ইকুইটি। তার মানে এই জিনিসটা এ ইকুয়াল টু এল প্লাস ওই, এই জিনিসটা এখানে প্রমাণ করতে হবে বা প্রকাশ করতে হবে, ঠিক আছে। অলরাইট, আচ্ছা আসেন। আচ্ছা, তো দেখেন আমরা আমাদের ছকে চলে যাই। তো আচ্ছা, প্রথমে আমাদের কি বাইর করতে হবে? প্রথমে হচ্ছে হলো সম্পদ, প্রথমে সম্পদ অংশ। তাহলে সম্পদের ভিতরে প্রথমে কি আসবে? স্থায়ী সম্পদ। তাহলে আমরা প্রথমে সম্পদের ওইখানে চলে যাই। তাহলে আমরা ছকে প্রথমে লিখবো হচ্ছে হলো সম্পত্তি সমূহ। এই সম্পত্তি সমূহের ভিতরে সর্বপ্রথম আমরা নিব হলো স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি কোনগুলো? যে সম্পত্তিগুলো আমরা ব্যবহারের জন্য কিনি। কিসের জন্য কিনি? ব্যবহারের জন্য কিনি, যেমন আসবাবপত্র, অফিস সরঞ্জাম, মেশিন, যন্ত্রপাতি, এগুলা। তো এখন এর ভিতরে একটাই আছে, সেটা হলো এই সরঞ্জাম। কত টাকা? 1,67,200। তাহলে আমরা নিলাম সরঞ্জাম। $1,67,200। তাহলে এই অঙ্কে কিন্তু আর কোনো স্থায়ী সম্পত্তি নাই। তাহলে স্থায়ী সম্পত্তি যদি না থাকে তাহলে তারপরে কি আছে? স্থায়ী সম্পত্তির পরে কি আছে? বিনিয়োগ। তাহলে এখন আমরা একটু অঙ্কের ভিতরে দেখি যে কোথায় বিনিয়োগ আছে। এই অঙ্কের ভিতরে কোথাও বিনিয়োগ নাই, লেখা থাকবে 10% বিনিয়োগ, 5% বিনিয়োগ, কোনো বিনিয়োগ নাই। তাহলে এরপরে আসি, এরপরে আসে চলতি সম্পত্তি। চলতি সম্পত্তি আসে, তো যেহেতু চলতি সম্পত্তি আছে আমরা চলতি সম্পত্তি টাইটেলটা একটু লিখে ফেলি, চলতি। এখন চলতি সম্পত্তি কি কি আছে আমরা একটু অঙ্কের ভিতরে খুঁজবো। চলতি সম্পত্তি হলো সেই সম্পত্তিগুলো যেগুলো 1 বছরের ভিতর নগদ টাকায় রূপান্তর করা যায়, ঠিক আছে। এখন চলতি সম্পত্তি কোনগুলো আসেন একটু দেখি কি কি দেওয়া আছে। তো
তো নগদ টাকা একটা চলতি সম্পত্তি, প্রাপ্য হিসাবে একটা চলতি সম্পত্তি, ঠিক আছে, সমাপনী মজুদ পণ্য একটা চলতি সম্পত্তি। তাহলে তিনটা চলতি সম্পত্তি পেলাম। একটা পাইলাম হচ্ছে নগদ টাকা, 2 নাম্বার পাইলাম প্রাপ্য হিসাব মানে দেনাদার একটা চলতি সম্পত্তি, 3 নাম্বার পাইলাম সমাপনী মজুদ পণ্য। এই সমাপনী মজুদ পণ্য কিন্তু রেওয়া মিলে আসবে না, কিন্তু এইখানে আসবে, কারণ সমাপনী মজুদ পণ্য একটা চলতি সম্পদ, ওই সমাপ্তি মজুদ লিখলে হবে, ঠিক আছে। তাহলে একটা পাইলাম হচ্ছে নগদ টাকা, একটা পাইলাম হচ্ছে প্রাপ্য হিসাব, আর একটা পাইলাম হলো সমাপনী মজুদ পণ্য। তো আসো আমরা একটু টাকার অ্যামাউন্ট গুলো দেখি। তাহলে প্রাপ্য হিসাব হচ্ছে 51,800 টাকা, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে কি প্রাপ্য হিসাব, নগদ হচ্ছে 4,500 টাকা, নগদ 4,500 টাকা। সমাপনী মজুদ পণ্য বা সমাপ্তি মজুদ কত টাকা? সমাপ্তি মজুদ হচ্ছে 27,500 টাকা। অলরাইট, এবার আসো, এবার আমরা এগুলো একটু যোগ দিই। এগুলো যদি যোগ দিই তাহলে কত হয়? 4,500 প্লাস 51,800 প্লাস 27,500 যোগ দিলে হয় হচ্ছে 83,800। এবার আসো আমাদের একটু ছকে চলে যাই। ছকে হচ্ছে মূল যে বেসিকটা, এটা হচ্ছে এখানে অলিক সম্পদ। অলিক সম্পত্তি কোনগুলো আমি একটু মুখে বলে দিচ্ছি। অলিক সম্পত্তি হলো 3টা অলিক সম্পত্তি মনে রাখবে। 1 নাম্বার প্রাথমিক খরচ, 2 নাম্বার বিলম্বিত বিজ্ঞাপন, 3 নাম্বার শেয়ার অবহার। এই অঙ্কে কিন্তু কোনো, এই অঙ্কের দিকে যদি খেয়াল করে, এই অঙ্কে কোনো প্রাথমিক খরচ নাই, এই অঙ্কে কোনো শেয়ার অবহার নাই, এই অঙ্কে কোনো বিলম্বিত বিজ্ঞাপন নাই, কিছুই নেই। তার মানে এই অঙ্কে কোনো অলিক সম্পত্তি নাই। তার মানে এই যা সম্পত্তি ছিল এই পর্যন্তই। তার মানে এগুলো আমাদের যোগ দিলেই হয়ে যাবে। আচ্ছা, এই দুইটা আমরা একটু যোগ দেই। 83,800 প্লাস 1,67,200 যোগ করলে হয় 2,51,000। তার মানে এক পাশে উত্তর আসছে 2,51,000, ঠিক আছে। এবার আসো আমরা দায় ও মালিকানা সত্ত্বের পাশ করি। দায় ও মালিকানা সত্ত্বের ভিতর কি কি আসবে দেখো, একটু বেসিক সহ বোঝার চেষ্টা করবো ওরা। দেখো দায়, দায়ের প্রথমে আগে মালিকানা সত্ত্ব, পরে আগে দায়। দায়ের ভিতরে প্রথমে এই দুইটা আইটেম আসবে, চলতি দায় আর একটা হলো দীর্ঘমেয়াদী দায়। এখন অঙ্কের ভিতরে চলতি দায় আছে, তো চলো আমরা আগে চলতি দায়গুলো লিখে ফেলি। এখন একটু অঙ্কের ভিতরে দেখি কি কি চলতি দায় রয়েছে। প্রদেয় হিসাব একটা চলতি দায়, ঠিক আছে, আর একটাও চলতি দায় নাই। আর এখানে কি আছে? এখানেও তো কোনো চলতি দায় নাই, শুধু একটাই হিসাব দেখতেছি, সেটা হলো প্রদেয় হিসাব চলতি দায়। আর কোনো চলতি দায় এই অঙ্কে নাই, তার মানে প্রদেয় হিসাব চলতি দায়, আমরা প্রদেয় হিসাবটাকেই নিব। প্রদেয় হিসাব মানে পাওনাদার, পাওনাদার একটা চলতি দায়, কারণ পাওনাদারকে সর্বোচ্চ 3 মাসের ভিতর টাকা পরিশোধ করে দিতে হয়। 1 বছরের ভিতর যে দায়টা পরিশোধ করতে হয় সেটাই চলতি দায়, ঠিক আছে। তাহলে চলতি দায় কত টাকা? প্রদেয় হিসাব আছে, প্রদেয় হিসাব আছে 7,500 টাকা। তাহলে এটা আমরা একদম থার্ড কলামে লিখে দেবো, যেহেতু একটাই আইটেম সেহেতু 7,500 টাকা থার্ড কলামে চলে যাবে, একটাই চলতি দায়। এবার দেখো একটু মনোযোগ দাও, এইখানে আর কি আছে? দীর্ঘমেয়াদ চলতি দায় তো এই অঙ্কে আর নাই। দীর্ঘমেয়াদী দায়, দায়ের ভিতরে দায় তো এই দুইটা, চলতি দায় একটা পাইছি প্রদেয় হিসাব। এবার দীর্ঘমেয়াদী দায় কি? 3টা জিনিসকে দীর্ঘমেয়াদী দায় বলে। ঋণ, ঋণপত্র, বন্ধকি ঋণ। ঋণ, ঋণপত্র, বন্ধকি ঋণ। তাহলে এখন আমরা একটু অঙ্কের ভিতরে যদি দেখি, এই অঙ্কের ভিতরে কিন্তু ঋণ, ঋণপত্র, বন্ধকি ঋণ কোনোটাই নাই। তার মানে এখানে আর দীর্ঘমেয়াদী দায় নাই। এবার আসো মালিকানা সত্ত্ব। এখন মালিকানা সত্ত্বটা আমাদের এখানে নিতে হবে, ঠিক আছে।
মালিকানা সত্ত্ব। এখন মালিকানা সত্ত্বের ভিতর কি আসবে? প্রথমে আসবে হচ্ছে হলো প্রারম্ভিক মূলধন, তারপরে অতিরিক্ত মূলধন। মূলধনের সুদ থাকলে সেটা আমরা যোগ করব, অতিরিক্ত মূলধন থাকলে মানে নিট লাভ থাকলে সেটা যোগ করব, নিট ক্ষতি হলে সেটা আমরা বিয়োগ করব। তারপর হচ্ছে উত্তোলন যদি থাকে, নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, সেগুলো আমরা বিয়োগ করব, আয়কর থাকলে বিয়োগ করব, জীবন বীমা থাকলে বিয়োগ করব, এবং সর্বশেষ সাধারণ সঞ্চিতি যোগ দিয়ে দেব। এই মালিকানা সত্ত্বের উপরে কিন্তু আমাদের বিস্তারিত ক্লাস ইউটিউবে অলরেডি আপলোড করা আছে। আমি যখন আর্থিক বিবরণী যদি ইনশাআল্লাহ তোমাদের করাই, তখন আমি ইনশাআল্লাহ তোমাদের আরো ডিটেইল ধরে ধরে বুঝাই দেবো, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন মালিকানা সত্ত্বের ভিতরে প্রথমে কি আসবে? মূলধন আসবে। তো এই দেখো অঙ্কের ভিতরে কিন্তু মূলধন দেওয়া আছে, যে মূলধন কত? 1,35,000 টাকা। তাহলে আমরা নিয়ে ফেলি মূলধন 1,35,000 টাকা। মূলধনের সঙ্গে অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, নিট লাভ কোনো কিছুই নাই, কিন্তু নিট লাভটা দেওয়া আছে। এই যে প্রশ্নে কিন্তু দিয়ে দিছে নিট লাভ 1,08,500 টাকা। তাহলে আমরা নিট লাভটা নিব, ঠিক আছে? প্লাস নিট লাভ, কারণ নিট লাভ আমরা যোগ করি আর ক্ষতি হইলে আমরা সেটা বিয়োগ করতাম। নিট লাভ এটা আমরা ব্র্যাকেটে লিখে দেব, প্রশ্নে প্রদত্ত, ঠিক আছে? প্রশ্নে দিয়ে দিয়েছে আমাদের নিট লাভ। আচ্ছা, নিট লাভ কত? 1,08,500 টাকা। এই অঙ্কে আর কোনো আইটেম নাই মালিকানা সত্ত্বের, কেমন? আর কোনো আইটেম নাই, ঠিক আছে? এবার আমরা এই দুইটা যোগ দেই, 1,35,000 প্লাস 1,08,500, 2,43,500। সম্পদ হয়েছে এই যে কয় টাকার সম্পদ হয়েছে, দায় ও মালিকানা সত্ত্ব মিলে সেই কয় টাকা হয়েছে। তার মানে দুই পাশ মিলে গেছে। তার মানে এই সম্পদ পাশ, ঠিক আছে? এই সম্পদ পাশ আর দায় ও মালিকানা সত্ত্ব পাশ কি দুই পাশ মিলে গেছে। অলরাইট। আচ্ছা, এখন এই ছিল আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাস ইনশাআল্লাহ আমরা আরো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করব, মানে কোশ্চেন সলভ করব। তবে মূল বিষয় হচ্ছে হলো এই যে বেসিক গুলো আমি প্রথম থেকে আলোচনা করছি বাবারা, এইগুলো তোমাদের খাতায় নোট রাখতে হবে। যে এই যে জিনিসগুলো আমি আলোচনা করছি, এই যে দেখো, এই যে রেওয়া মিলের এই যে যত নিয়ম কারণ আমি আলোচনা করছি, কোটিয়ান উদ্ধৃত দিয়ে রেওয়া মিল প্রস্তুত করা হয়, আধুনিক হিসাব চক্রের চতুর্থতম বাধ্যতামূলক না ঐচ্ছিক, গাণিতিক শুদ্ধতা যাচাই করাই রেওয়া মিলের মূল উদ্দেশ্য। তারপরে এই যে সুদ কমিশন, এই যে নিয়মগুলো লিখে দিছি আমি, এইগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, কেমন? এরপরে হচ্ছে মনে করো আমি তোমাদের এই যে ক দাগ করাই দিলাম, এরপর হচ্ছে এই যে খ দাগ করাই দিছি সম্পূর্ণ রেওয়া মিলটা, এই যে দুই সেট মিলে গেছে, 4,10,500, 4,10,500। এরপরে তোমাদের আর্থিক বিবরণী করাই দিলাম, আর্থিক অবস্থার বিবরণী আর কি, এই যে 2,51,500, 2,51,000, 2,51,000, এটাও দুই সেট মিলে গেল, ঠিক আছে? তারপরে এই যে আমি আর্থিক অবস্থার বিবরণীর বেসিকটা মোটামুটি এখানে তোমাদের একটু সংক্ষেপে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করছি, বা মেইন পয়েন্ট গুলো বুঝাই দেওয়ার চেষ্টা করছি। এখন তোমরা যদি এই অঙ্কটা বাসায় বসে করো 2 থেকে 3 বার, আমার বিশ্বাস যে মোটামুটি আজকের ক্লাস পর্যন্ত তোমার 10 মার্ক আয়ত্ত হয়ে গেছে। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে এই নিয়মগুলো বাবা, এই যে নিয়মগুলো আমি আলোচনা করছি, এই নিয়মগুলো কতটা ভালো মতন তুমি মাথায় রাখছো, এটা হলো মূল বিষয় বা মূল চ্যালেঞ্জের বিষয়। এই যে এগুলো একটু খাতায় নোট করে রাখবা, সব থেকে সুন্দর হয় এটা স্ক্রিনশট না রেখে খাতায় একটু নোট করে নাও। এই যে এটা সুন্দর মতন তোমার হিসাব বিজ্ঞান খাতায় নোট করে ফেলো, তোমার অনেক হেল্প হবে। এই যেগুলো আমি করাইছি এগুলোর বাইরে কিছুই লাগবে না, এগুলো তোমার খাতায় থাকলেই ইনাফ ইজ ইনাফ, ঠিক আছে? যারা মনোযোগ দিয়ে ক্লাস করছে এখনো পর্যন্ত, এইটা খাতায় নোট করে এই ভিডিওর নিচে কমেন্টে লিখে দিয়ে যাবা, বা কমেন্টের নিচে ছবি তুলে দিবা, ঠিক আছে? কমেন্টের নিচে ছবি তুলে দিবা যে এই বেসিকটা তুমি খাতায় লিখছো, যে খাতাটার ছবি তুলে, বেসিকটার ছবি তুলে পোস্ট করবা, আমি দেখবো। আগামীকাল সন্ধ্যা 7টার সময় ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচাই রাখলে, আমি সুস্থ থাকলে ইনশাআল্লাহ আগামীকাল আরো অনেক কিছু শিখাবো, ঠিক আছে? আরো অনেক কিছু শিখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমি তোমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে হলো লাস্ট আমি 1 মিনিট জাস্ট সময় নিব। সেটা হলো আমাদের একটা, তোমরা জানো যে আমাদের একটা লাস্ট শুট কোর্স চলছে। তো এই কোর্সটা লাস্ট শুট একটা কোর্স, ঠিক আছে? লাস্ট শুট কোর্সটার নাম হলো লাস্ট শুট এফআরসি কোর্স, ফাইনাল রিভিশন কোর্স, হিসাব বিজ্ঞানের উপরে, ঠিক আছে? হিসাব বিজ্ঞানের উপরে।
হিসাব বিজ্ঞান। এবং এই কোর্সটা যদি তোমরা কেউ হিসাব বিজ্ঞানে এমন হয়ে থাকো যে হিসাব বিজ্ঞানে তোমরা এখন একটু দুর্বল আছো, বা তোমরা যদি মনে করো যে হিসাব বিজ্ঞানটা ঠিক আছে মানে সমস্যা, হিসাব বিজ্ঞান এই প্রথম পত্র দ্বিতীয় পত্রের সমস্যা, আমাদের এই ফাইনাল রিভিশন কোর্সে তোমরা যুক্ত হতে পারো। এখানে কি কি থাকছে, বেসিক থেকে একদম প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রত্যেকটা অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে শেষ করা হবে। 40টা লাইভ ক্লাস থাকবে একদম নতুন, সম্পূর্ণ 40টা লাইভ ক্লাস। অলরেডি 15 বা 17টা ক্লাস হয়ে গেছে, সেই 17টা ক্লাস তুমি লাইভ রেকর্ড পাবা কেমন 100% কমন উপযোগী সাজেশন বই, যেটা আমরা পিডিএফ আকারে তোমাদের দিব। ঠিক আছে, একটা কমন বই আছে, এই বইটা আমি তোমাদের এখন দেখাইতে পারলাম না, বাট নেক্সট ক্লাসে বা কোনো এক সময় আমি তোমাদের দেখাই দিব। তো ওই বইটা একদম গোছায় দেওয়া আছে যে আমরা কোন কোন ক্লাসে কোন টপিকটা আলোচনা করবো, এবং এই কোর্স চলবে পরীক্ষার আগ পর্যন্ত, একদম তোমার এইচএসসি 2025 সালের পরীক্ষার আগ পর্যন্ত। লেটেস্ট সব বোর্ড প্রশ্ন আমরা এখানে সমাধান করতেছি, সিকিউ এমসিকিউ থাকছে, 15টা এক্সাম দিতে পারবা, কোনো ক্লাস মিস গেলে পরে দেখে নিতে পারবা সহজে, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকে। যদিও ইউটিউবে এখন 30 দিন, সরি ফেসবুকে 30 দিনের বেশি রেকর্ড রাখা যায় না, কিন্তু আমাদের ক্লাসগুলো রেকর্ড রাখার আমরা ব্যবস্থা করছি। শর্ট সাজেশন থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসই শর্ট সাজেশন আকারে আমরা ওইখানে করাই থাকি। তো তোমাদের এই কোর্সে যদি যুক্ত হওয়ার কারো ইচ্ছা থাকে বা যদি থাকে, আমাদের অলরেডি এটার ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া আছে, তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আই হোপ তোমরা নিরাশ হবা না। তোমরা যারা আমাদের উপর বিশ্বাস রাখো বা বিশ্বাস করো, 100% শিওর থাকে এই কোর্সে যারা যুক্ত হবা, তোমাদের এইচএসসির হিসাব বিজ্ঞানে A+ পাওয়ানোর দায়িত্ব আমাদের। উপরে আল্লাহ আছে আর নিচে আমি আছি। 100% চেষ্টা থাকবে, একদম পরীক্ষার আগ দিন পর্যন্ত চেষ্টা করবো। ঠিক আছে, তো দোয়া রাখো আমার জন্য। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।